আসলেই শুরু হয়ে যায় পিঠা উৎসব। ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যায়। আমি আজকে বানিয়ে ফেললাম দুধ পুলি পিঠা। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম পিঠা খুবই মজা খেতে, এটা ঠান্ডা হলে বেশি মজা লাগে। আমি কিভাবে এই পিঠাটা বানিয়েছি চলুন দেখা যাক। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে নারকেল পুর তৈরি করে নেব। নারকেলের পুর তৈরি করার জন্য আমি প্রথমে 2টা নারকেলের কোড়া নিয়ে নিয়েছি। এখন আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিব। আমি খেজুরের গুড় ঝোলা গুড়টাকে ইউজ করেছি। আপনারা কেউ চাইলে খেজুরের পাটালি গুড়টাকে ইউজ করতে পারেন। খেজুরের গুড়ের স্মেলটা অনেক সুন্দর হয়, তাই খেজুরের গুড়টাকে ইউজ করবেন। আখের গুড় এখানে তেমন একটা ভালো লাগে না। আমি খেজুরের গুড়ের সাথে কিছুটা চিনি, আমি 3 চামচ চিনি দিয়েছি, 2 চামচ গুড় দিয়েছি এবং 3 চামচ চিনি দিয়েছি। যেহেতু আমার 2টা নারকেল, তাই আপনারা আপনাদের পরিমাণটাকে ঠিক করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিব 3-4টে তেজপাতা এবং 4টা এলাচ দিয়ে দেবো। এখন আমি এটাকে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে চুলায় দিব। চুলায় দিয়ে আমি চুলার জালটা প্রথমে একটু কমিয়ে অল্প আঁচে রান্না করব। এটাকে আস্তে করে যেন পানি ছাড়ে সেই পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমি এখন কিছুক্ষণ পরে আসলাম, ঢাকনাটা দেখেন পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এখান থেকে ঢাকনাটা ছড়িয়ে আপনাদের দেখাচ্ছি, ভালোইটুকু পানি ছেড়েছে, তাই না? এভাবে পানি ছাড়লে এখন আর লেগে যাবে না। এখন আপনি এটাকে নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যাবে, ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকতে হবে এবং একটু পরপর নাড়া দিয়ে এটা আপনার যখন এটাকে একটু আঠালো ভাব চলে আসবে, তখন আপনারা হাত দিয়ে একটু চেপে দেখবেন এটা আপনার থাকছে কিনা। ঝুরঝুরা হয়ে গেলে পিঠার ভিতরে দিতে একটু সমস্যা হয়, পিঠাটা ঠিকমতো থাকে না। আপনি যদি একটু আঠালো হয় তখন ওখানে পিঠাটাতে দিয়ে একটু চাপ দিলে সুন্দরভাবে বসে থাকে, তেমন সমস্যা হয় না। এই জন্য একটু আঠালো করলে খুব সুন্দর ভালো হবে। আমার নারকেলের পুর বানানো শেষ। এখন আমি আটাটাকে কাই করে নেব। আটা বলতে চালের গুঁড়া দিয়ে আমি পিঠাটা তৈরি করি। আমি চালের গুঁড়াটাকে কাই করে নেব। গুঁড়া কাই করার জন্য প্রথমে আমি এখানে 1 লিটার পানির মতো দিয়েছি। 1 লিটার পানি দিয়েছি। আসলে এখানে পরিমাণটা আপনাদের পছন্দ মতো নেবেন, আপনারা কতটুকু বানাবেন। আমি আমার পছন্দ মতো নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ভালো করে ফুটে উঠলে এখন আমি এখানে চালের গুঁড়া দিব। কিন্তু এখানে চালের গুঁড়াটা হয় কেনা চালের গুঁড়া, যদি হয় সেটা অনেক শুকনো থাকে, সেটাতে পানিটা বেশি লাগে। আর আমি যেহেতু ঘরে চালটাকে গুঁড়ো করেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসছি, তাই এটাতে একটু পানি কম লাগে। তাই আমি সমান সমান পানি দিলেই, চালের গুঁড়া যতটুকু পানি ততটুকু দিলে ঠিকমতো হয়ে যাবে আপনাদের চালের গুঁড়াটা। তারপর আপনারা এভাবে দিয়ে সুন্দর করে এটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এটা ঢেকে দিবেন। চুলার আঁচটা একটু কমিয়ে ঢেকে দিবেন। 10 মিনিট এভাবে ঢেকে রান্না করবেন, তাতে চালের গুঁড়াটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে এখন আমি এখানে একটু সুজি দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যাতে অনেকে আছে যে পিঠা ভেঙে যায়, যদি আপনার আতপ চালের গুঁড়ো হয় তখন এটা পিঠা ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে আপনারা যদি 2 চামচ সুজি দিয়ে দেন তখন এর পিঠাটা ভেঙে যাবে না। আমি সুজিটা একসাথে দিতে ভুলে গিয়েছি, তাই পরে দিয়েছি, তাই আবার আমি একটু ঢেকে দিয়েছিলাম। আপনারা যদি একসাথেই দিয়ে দিতে পারবেন চালের গুঁড়োর উপরে, তখন আর বারবার দিতে হবে না। এখন 10 মিনিট পরে এভাবে নেড়ে দেখেন, এভাবে ঝুরঝুরা লাগবে, কিন্তু এটা চাপ দিলে আসলে এত ঝুরঝুরা না, আপনাদের দেখবেন ঠিক মতো হবে। আমি আপনাকে নেড়ে চেড়ে ভালো করে নাড়া দিতে হবে। এটাকে এখন একদম চুলার জালটাকে একদম কমিয়ে রেখেছি। চুলার জালটা অবশ্যই এখানে অনেকটাই ম্যাটার করে। চুলার জাল যদি বেশি হয় তাহলে আপনার গুঁড়িটা পুড়ে যাবে। এখন আমি এটাকে নেড়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে এটাকে আবার ঢেকে রাখবো। আবার 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে চালের গুঁড়াটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। দেখেন আমারটা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। দেখেন হাতে বেজে লাগে যাচ্ছে না। আপনারা কখন বুঝতে পারবেন যে চালটা সিদ্ধ হয়ে গেছে আটাটা গুঁড়িটা? যখন আপনারা এটা চাপ দিলে আপনার হাতে লেগে যাবে না, তখন বুঝতে পারবেন যে এটা সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, ঢাকনা দিয়ে রাখবো। একটু একটু করে আমি ভালো করে এটাকে মথে নিব। ভালো করে এটা
ময়ানের উপরে অনেকটা ডিপেন্ড করে। পিঠাটা আপনি ভালো করে ময়ান করলে এটা পিঠাটা ফেটে যাবে না। এই ডোটা যদি ভালো করে মোথা হয় তাহলে এই পিঠাগুলো আর ফেটে যাবে না। এটার উপরে অনেকটাই ডিপেন্ড করে। চালের গুঁড়োটা সিদ্ধ করা, তারপর ভালো করে মথে নেওয়া, এটা খুব বড় একটা ইফেক্ট ফেলে পিঠার উপরে। যদি কম ডলা হয়ে যায় তখন পারফেক্ট হয় না, ওইটাতে ফেটে যায়। পিঠাগুলো আপনার দুধের মধ্যে দিলে পিঠাটা ফেটে যাবে। তাই আমি এটাকে ভালো করে ময়ান করে নিতে বলছি। এখন আমি শিরা তৈরি করব, এই জন্য আমি 1-2 লিটার পরিমাণ পানি দিয়েছি। এখন এখানে আমি খেজুরের গুড় দিয়েছি। শুধু খেজুরের গুড় দিলেও হয়, কিন্তু আমি এখানে চিনিও দিয়েছি, কারণ গুড় দিলে পিঠাটার কালারটা অনেক কালো হয়ে যায়। আমি এখানে তারপরে অনেকটা বেশি গুড় ইউজ করে ফেলেছি, আর একটু গুড় কম দিলে ভালো হতো, কিন্তু গুড়ের যে স্মেলটা সেটা আমার অনেক ভালো লাগে, তাই আমি একটু কিছুটা গুড় বেশি দিয়ে ফেলেছি। এখন আমি সেটা যে পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। আপনাদের যে মিষ্টি কম খান একটু কম দিবেন, বেশি খেলে একটু বেশি দিবেন, সেক্ষেত্রে আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার মতো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে শিরাটাকে জাল করে নিব, জাল করে আলাদা রেখে দিব। এবং শিরাটা জাল হতে হতে আমি এপাশে দুধটাকে চুলায় দিয়ে রেখেছিলাম। আমার দুধটা জাল হয়ে গেছে। আমার পিঠাগুলো বানিয়ে নিব। এগুলা জাল হতে হতে আমি আমার পিঠাগুলো বানিয়ে নেব। দুই পাশে আমি 2টা বসাই দিয়েছি, এক পাশে দুধ দিয়ে আরেক পাশে শিরা বসায় আমার রান্না হচ্ছে, আরেক পাশে আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। দেখেন, পিঠাগুলো বানানোর জন্য আমি প্রথমে একটা রুটি বেলে, তবে আমি ছোট কাটার দিয়ে কেটে যাতে গোল হয়, পিঠাগুলো সুন্দর হয়, সবগুলোর সাইজ সমান হয়, সেজন্য আমি একটা কাটার দিয়ে কেটে তারপর এখানে পুর দিয়ে সুন্দর করে আমি এটাকে একটু ডিজাইন দিয়েছি। হালকা ডিজাইন না দিলে তেমন সমস্যা নাই, যে পিঠাটা যেন ফেটে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরকম পিঠাটা খুব বেশি মোটা হবে না। এটা আরেকভাবে করা যায়, আপনারা যদি না কাটেন সেক্ষেত্রে আপনারা হাতে বাটির মতো করে বানিয়ে ওইটার ভিতরে পুর দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। আমি এইভাবে একটা রুটি নিয়ে ছোটো নিয়ে প্যারা নিয়ে আমি এটাকে পুর দিয়ে এটাকে একটু হালকা ডিজাইন করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে একসাথে একটু একটা বড় শ্রেণীতে রেখে দিবেন, তাহলে সুন্দর হবে। আমি ডিজাইন করেছি, আপনারা দরকার নেই খুব বেশি একটা ডিজাইন করার। এটা আসলে ফেটে যেন না যায় সেই জন্য ভিজানোর পরে ডিজাইনগুলো খুব একটা দেখা যায় না, তাই আপনাদের এত কষ্ট না করলে হবে। হালকা পাতলা একটু যেন ছুটে না যায় সেইভাবে করলে হবে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আবার আমি যেভাবে বলছি বাটি বানিয়েও করা যায়, সেভাবে আপনারা করতে পারবেন। আমার পিঠাগুলো বানানো শেষ। এখন আমি পিঠাগুলো আমি যে দুধটা জাল করে রেখেছি সেখানে আমি দিয়ে দিব। আমি একসঙ্গে সবগুলো পিঠে ঢেলে দেব না, আমি অল্প অল্প করে দিচ্ছি, যাতে পিঠাগুলো ভেঙে না যায় এবং একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আমি পিঠাগুলো দিয়ে আমি একটু বলক তুলে নিব, মানে আমি যতক্ষণ পিঠাগুলো সিদ্ধ না হয়ে যাবে ততক্ষণ রান্না করে নিব। আমার পিঠাগুলো বলক চলে আসছে। এখন আমি শিরাটা দিয়ে দিব। শিরাটা আমি পরে দিচ্ছি, কারণ পিঠাটা অনেক সময় দেখা যায় দুধটা ছানা পেকে যায় গুড় দিলে। অনেক সময় গুড়টা ভালো হলে দুধটা নষ্ট হয় না, কিন্তু গুড়টা যদি একটু ঝামেলা থাকে সেই ক্ষেত্রে দুধটা ছানা পেকে যায়। সেই জন্য আমি গুড়টাকে একটু পরে দিচ্ছি। শিরাটা দেওয়ার পরে এখন আমি একটু বলক তুলে আমি পিঠাটাকে নামিয়ে রাখবো। আমার পিঠাটা নামিয়ে রাখার আধা ঘন্টা পরে আমি চলে আসলাম আপনাদের সামনে। দেখেন, আমার পিঠাটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ দেখতে। আমার পিঠাগুলো আমি বাটিতে তুলে দেখাচ্ছি, একটা পিঠাও ভাঙেনি এবং একটার গায়ে আর একটা পিঠা লেগে যায়নি। এটা এখন দেখতে অনেকটা পাতলা লাগছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুব মজা লাগে খেতে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।